পর্ব ২ হাওয়া মোড়ক। খবরটা জানার পর থেকে নীল ভীষণ খুশি। কিভাবে এই আনন্দটা প্রকাশ করবে সেটা বুঝে উঠতে পারতেছিল না। এই বাড়িতে এই খবর শেয়ার করার মতো নীলের আপন কেউ নেই। চিত্রা বুঝতে পেরেছিল জামাইয়ের আচরণে এমন কিছু পরিবর্তন এসেছে যার কোনো ব্যাখ্যা হয় না। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেলেও জামাইয়ের ঘর থেকে বের হওয়ার কোনো নাম নেই। ওর পিতা বলে, ওই অপদার্থের কথা ছেড়ে দাও তো, খেতে এসো। আজ মেট্রোতে এসি থাকা সত্ত্বেও নীল উত্তেজনায় ঘামতেছিল। মেট্রো স্টেশন থেকে রায়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর হেড অফিস মাত্র 5 মিনিটের পথ। নীল সেটা 3 মিনিটেই পৌঁছালো। নীল ভিতরে পা রাখতেই কানাঘুষা শুরু হয়ে গেল। তারপর শশাঙ্ক রায়চৌধুরীর কেবিনের বাহিরে গিয়ে বসে পড়ল নীল। নীলকে দেখে শুরু হলো ফিসফিস। একজন স্টাফ হেসে বলে, শুনেছি ও এখন বিপিএল কার্ড হোল্ডার। আরেকজন স্টাফ বলে, নির্ঘাত ঠাকুরদার কাছে টাকা চাইতে এসেছে, অথবা চাকরি। নীল চোখ বন্ধ করে সব শুনতেছিল। তবে এমন নয় যে সবাই তাকে দেখে বিরক্ত। এই অফিসে আজও এমন কিছু মানুষ আছে যারা নীলের বাবা হীরেন রায় চৌধুরীকে অন্তর থেকে শ্রদ্ধা করে। নীলকে দেখে সেই সব মানুষগুলো খুশি হয়েছিল। আজকে কে নীলকে নিয়ে কি ভাবতেছিল তা নিয়ে নীলের কোনো মাথা ব্যথা ছিল না। নীল কারো কথায় কান দেয় না, কারণ সে জানতো খুব শীঘ্রই এসব লোক তার পায়ের কাছে এসে পড়বে। পয়সা জিনিসটাই এমন মায়াবী। নীলের মনের ভিতরে পাকিয়ে ওঠা চূড়ান্ত রাগ আর ঘৃণা নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, এক মাগে তো আর শীত যায় না কাকা, আপনার সময় শেষ। অন্যদিকে শশাঙ্ক রায় কেবিনে বসে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিচ্ছিলেন। এই 2.5 বছরের রক্তের সম্পর্কে যে ধুলো জমে আছে তা এত সহজেই মুছে যাবার নয়। তবুও শশাঙ্ক রায় চৌধুরীর এই কাজটা যে কোনো মূল্যেই করতে হবে। শশাঙ্ক রায় অবশেষে সাহস নিয়ে কেবিন থেকে বাইরে এসে দেখে প্রত্যেক কৌতূহলী চোখ ওর এবং নীলের দিকে তাকিয়ে। শশাঙ্কের আগুনের দৃষ্টি সবাইকে চুপ করিয়ে দিলেও তিনি বুঝলেন এই আলোচনা থামানো একদম অসম্ভব। তাই শশাঙ্ক বাবু সোফায় বসে থাকা নীলকে হাসি মুখে জিজ্ঞেস করলেন, কেমন আছিস দাদু ভাই? বুড়ো দাদুকে এতদিনে মনে পড়লো। শশাঙ্কর উদ্দেশ্য ছিল অফিসে একটা বার্তা দেওয়া। এই মুহূর্তে দাদু নাতির মধ্যে কোনো সমস্যা নেই। নীল সামান্য হাসে। শশাঙ্ক বলে, ভেতরে আয় নীল, ভিতরে গিয়ে কথা বলি। নীল ভিতরে এসে অবাক দৃষ্টিতে দেখতেছিল কেবিনটা। ডেস্কে বসে থাকা লোকটাকেও হাড়ে হাড়ে চিনে নীল। শশাঙ্ক বাবু মৃদু হেসে নাতিকে বলে, এই 2.5 বছর তোর কথা আমার প্রত্যেক মুহূর্তে মনে পড়তো। রোজ তোর সাথে দেখা করব ভেবেও পিছিয়ে আসতাম। আসলে সাহসে কুলাতো না রে দাদু ভাই। ঠান্ডা গলায় নীল বলল, ভনিতা না করে বলেই ফেলুন আপনার আসল উদ্দেশ্যটা। শশাঙ্ক বাবু ধমক দিয়ে উঠলেন, এইভাবে কথা বলবি তুই তোর দাদুর সাথে? এই শিক্ষা দিয়েছে আমাদের পরিবার? শশাঙ্ক ভেবেছিলেন ছোটবেলা থেকে শান্ত নিরীহ মৃদু হাসি নীল এই ধমকটা খেয়েই ভয়ে কুঁকড়ে যাবে। সেই সুযোগে কার্য সিদ্ধ করে নিবে শশাঙ্ক বাবু। কিন্তু কার্যক্ষেত্রে হলো উল্টোটা। নীল বিষাক্ত দৃষ্টি দেখিয়ে বলল, আপনি এই পরিবার ড্রামাটা চালিয়ে যান, আমি উঠলাম। নীলকে উঠে যেতে দেখে শশাঙ্ক বাবু মিনতি করে উঠলেন। শশাঙ্ক বাবু বুঝলেন ধমকে কাজ হবে না, সময় আর পরিস্থিতি ওকে অনেক কঠিন করে তুলেছে। শশাঙ্ক বাবু মাথা নিচু করে বললেন, শোভাবাজারে একটা গলিতে এই ব্যবসা শুরু করেছিলাম। অনেক খেটে বাড়িয়েছিলাম ব্যবসাটা। তবে এই ব্যবসার উন্নতি হয় তোর বাবার অক্লান্ত পরিশ্রমে। নীল বলে, অবশেষে স্বীকার করার জন্য ধন্যবাদ। এবার বলুন আমার থেকে কি চান? শশাঙ্ক বাবু এবার বিশেষ রাগ ডাক না করে সরাসরি বললেন, আমি চাই তুই এই বিজনেসে জয়েন কর আর তোর কাকাকে হেল্প কর। নীল বলে, আমার কাকা মানে আপনার ছোট ছেলে ধীরেন রায় চৌধুরী, যাকে আপনি কোনো যোগ্যতা ছাড়াই এই কোম্পানিতে সিইও বানিয়েছিলেন, যে আপনার স্বাদের বিজনেসটাকে ধ্বংস করে দিচ্ছে। শশাঙ্ক বাবু একটু কঠোরভাবে বললেন, ও তোর গুরুজন। গুরুজনকে সম্মান দেওয়ার শিক্ষাটা আমি ধীরেন রায় চৌধুরী থেকে পাইনি। শশাঙ্ক বাবুকে কথার মাঝখানে থামিয়ে দিয়ে নীল ভীষণ রুক্ষ গলায় কথাটা বলে। শশাঙ্ক বাবুকে নিরুত্তর দেখে নীল বলে ওঠে, তাহলে খবরটা সত্যি তাই তো? আপনার অপদার্থ ছোট ছেলে সত্যি সত্যি কোম্পানিকে ডুবিয়ে দিতে চলেছে। আপনি চেয়েছিলেন আপনার ছোট ছেলে আপনার বড় ছেলের মতো যোগ্যতার প্রমাণ করুক। দেখুন সে প্রমাণ করেছে। শশাঙ্ক খুব হতাশ হয়ে বললেন,
এখন এই সব কথা থাক, তুই কোম্পানিতে জয়েন কর। না করিস না দাদু ভাই। নীল অন্তর থেকে এই কোম্পানিকে উদ্ধার করতে চায়, তবে সেটা ধীরেনের উপস্থিতিতে করা সম্ভব নয়। সেই জন্য নীল স্পষ্টভাবে জানিয়ে দেয়, আমি আপনার প্রস্তাবে রাজি আছি, তবে আমার দুইটা শর্ত আছে। শশাঙ্ক অবাক হয়ে বলে, শর্ত? নীল ভীষণ স্পষ্ট আর রুক্ষ গলায় বলল, প্রথম শর্ত, আমি সিইও হিসাবে জয়েন করব। দ্বিতীয়টা হলো, আমার বিজনেস ডিসিশন নিয়ে আমি কারো কাছে জবাবদিহিতা করব না। শশাঙ্ক বাবু নিজের কানকে বিশ্বাস করতে না পেরে আবার প্রশ্ন করে, তুই কোম্পানিতে জয়েন করতে চাস নাকি প্রতিশোধ নিতে চাস দাদু ভাই? তোর কাকুকে সরিয়ে তুই চেয়ারে বসতে চাস? লোক শুনলে কি বলবে? নীল বলে, কিছুই বলবে না। নীল একটু হেসে বলল, একটু আগেই তো আপনি বললেন কাকার এই বিজনেসে একটাই অবদান, সেটা হলো বিজনেসকে ডোবানো। তাই ভেবে দেখুন আপনি কি করবেন। নীলের বলা দৃঢ় বাস্তব কথাগুলো শশাঙ্ক রায় অস্বীকার করতে না পেরে মাথা নিচু করে বসে থাকলেন। নীল নিজেও কোনো রকম তাড়া দেখালো না। ইতিমধ্যে শশাঙ্ক বাবু কেবিনের নীরবতা ভঙ্গ করে জানালেন, আমি রাজি আছি। খুব শীঘ্রই তোমার কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে যাবে। তুমি সামনের মাসে সিইও হিসাবে এই কোম্পানিতে জয়েন করছো। কেউ তোমার কাজে ইন্টারফেয়ার করবে না। নীল ওর ব্যাগ থেকে একটা ফাইল বের করে শশাঙ্ক বাবুর টেবিলে রাখলেন। শশাঙ্ক বাবু অবাক হয়ে বলল, এটা কি? নীল মুচকি হেসে বলল, আমার মন বলতো আপনি নিজের স্বার্থে আমাকে ডাকবেন, তাই এই এগ্রিমেন্টটা বানিয়ে রেখেছিলাম। আমাদের মধ্যে যা কথা হলো সব এখানে লেখা আছে, আপনি পড়ে একটা সাইন করে দেন। শশাঙ্ক বাবু এতক্ষণে ভালোভাবে বুঝে গিয়েছেন নীলের মনের ভিতরে জমে থাকা ক্ষত শুকাতে সময় লাগবে, তাই বেশি কথা না বাড়িয়ে কাগজটা পড়ে সাইন করে দেন। সাইন করার পর একটা কপি তার কাছে রাখলেন আর ফাইলটা দিয়ে দিলেন। নীল স্বস্তির নিঃশ্বাস ফেলার ভান করে বললেন, যাক বাবা, এবার নিশ্চিন্ত হওয়া গেল। নীল ফাইলটা ব্যাগে ভরে হাসি মুখে বলল, এখন আবার আমরা ফ্যামিলি হয়ে গেলাম। দরকার পড়লে ফোন করব, ফোন ধরবেন আর যা যা করতে বলবো তা করে দেবেন। নীল বাহিরে এসে রাস্তায় দাঁড়িয়েছিল। আজ অনেক দিন বাদে ও অনেক খুশি। 4 বছর আগে কলেজ শেষ করে ও যখন আদ্রিতার বাবার সাথে কাজ শুরু করে, তখন শুধুমাত্র আদ্রিতার বাবাই জানতো এই নীল রায় চৌধুরী আসলে রয় চৌধুরী গ্রুপের সিইও হীরেন রায় চৌধুরীর ছেলে। নীল আদ্রিতার বাবাকে ভীষণভাবে শ্রদ্ধা করত। আদ্রিতাকে প্রথম দেখাতেই নীল ভালোবেসে ফেলেছিল। অথচ সেই আদ্রিতাকে বিয়ে করে নীল গত 2.5 বছরে অপমান আর অবহেলা ছাড়া আর কপালে কিছুই জোটেনি। মেট্রো স্টেশনে এসে ব্যাগ থেকে ফাইলটা বের করে দেখতেছিল নীল। একবার ওর মনে হলো ছুটে গিয়ে আদ্রিতাকে ওর আসল পরিচয়টা জানাক, কিন্তু নিজের শ্বশুরের বলা একটা কথা তার মনে পড়ে যায়। উনি বলতেন, মানুষ হলো হাওয়া মোড়ক। হাওয়া মোড়ক যেমন হাওয়ার দিক ঘুরে যায়, মানুষও তেমনি টাকা দেখলে টাকার দিকে ঘুরে যায়। তাই জীবনে মানুষ চিনতে হলে নিজের আশেপাশে টাকা বইতে দিও না। নীল স্থির করে, এখনই না, এই খবরটা এখন চাপা থাক, আরো চেনা বাকি আছে। একদিন নীলকে আদ্রিতা অনেক অপমান করতেছিল, তখন নীল বলে ওঠে, আমি অপদার্থ নই আদ্রিতা, তুমি আমার আসল পরিচয় জানো না। আমি রায় চৌধুরী পরিবারের ছেলে, কোম্পানি নতুন সিইও। এক নিঃশ্বাসে নীল আদ্রিতাকে মনের সব কথা জানিয়ে দেয়। সত্যিটা জানিয়ে দিল আদ্রিতাকে নীল। এবার তাহলে কি ঘটতে চলেছে? তাহলে বৈবাহিক জীবনে কি ছন্দ ফিরে আসবে নাকি ছন্দপতন ঘটবে? জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। খবরটা জানার পর থেকে নীল ভীষণ খুশি। কিভাবে এই আনন্দটা প্রকাশ করবে সেটা বুঝে উঠতে পারতেছিল না। এই বাড়িতে এই খবর শেয়ার করার মতো নীলের আপন কেউ নেই। চিত্রা বুঝতে পেরেছিল জামাইয়ের আচরণে এমন কিছু পরিবর্তন এসেছে যার কোনো ব্যাখ্যা হয় না। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেলেও জামাইয়ের ঘর থেকে বের হওয়ার কোনো নাম নেই। ওর পিতা বলে, ওই অপদার্থের কথা ছেড়ে দাও তো, খেতে এসো। আজ মেট্রোতে এসি থাকা সত্ত্বেও নীল উত্তেজনায় ঘামতেছিল। মেট্রো স্টেশন থেকে রায়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর হেড অফিস মাত্র 5 মিনিটের পথ। নীল সেটা 3 মিনিটেই পৌঁছালো। নীল ভিতরে পা রাখতেই কানাঘুষা শুরু হয়ে গেল। তারপর শশাঙ্ক রায় চৌধুরীর কেবিনের বাহিরে গিয়ে বসে পড়ল নীল। নীলকে দেখে শুরু হলো ফিসফিস। একজন স্টাফ হেসে বলে, শুনেছি ও এখন বিপিএল কার্ড হোল্ডার। আরেকজন স্টাফ বলে, নির্ঘাত ঠাকুরদার কাছে টাকা চাইতে এসেছে, অথবা চাকরি।
নীল চোখ বন্ধ করে সব শুনতেছিল। তবে এমন নয় যে সবাই তাকে দেখে বিরক্ত। এই অফিসে আজও এমন কিছু মানুষ আছে যারা নীলের বাবা হীরেন রায় চৌধুরীকে অন্তর থেকে শ্রদ্ধা করে। নীলকে দেখে সেই সব মানুষগুলো খুশি হয়েছিল। আজকে কে নীলকে নিয়ে কি ভাবতেছিল তা নিয়ে নীলের কোনো মাথা ব্যথা ছিল না। নীল কারো কথায় কান দেয় না, কারণ সে জানতো খুব শীঘ্রই এসব লোক তার পায়ের কাছে এসে পড়বে। পয়সা জিনিসটাই এমন মায়াবী। নীলের মনের ভিতরে পাকিয়ে ওঠা চূড়ান্ত রাগ আর ঘৃণা নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, এক মাগে তো আর শীত যায় না কাকা, আপনার সময় শেষ। অন্যদিকে শশাঙ্ক রায় কেবিনে বসে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিচ্ছিলেন। এই 2.5 বছরের রক্তের সম্পর্কে যে ধুলো জমে আছে তা এত সহজেই মুছে যাবার নয়। তবুও শশাঙ্ক রায় চৌধুরীর এই কাজটা যে কোনো মূল্যেই করতে হবে। শশাঙ্ক রায় অবশেষে সাহস নিয়ে কেবিন থেকে বাইরে এসে দেখে প্রত্যেক কৌতূহলী চোখ ওর এবং নীলের দিকে তাকিয়ে। শশাঙ্কের আগুনের দৃষ্টি সবাইকে চুপ করিয়ে দিলেও তিনি বুঝলেন এই আলোচনা থামানো একদম অসম্ভব। তাই শশাঙ্ক বাবু সোফায় বসে থাকা নীলকে হাসি মুখে জিজ্ঞেস করলেন, কেমন আছিস দাদু ভাই? বুড়ো দাদুকে এতদিনে মনে পড়লো। শশাঙ্কর উদ্দেশ্য ছিল অফিসে একটা বার্তা দেওয়া। এই মুহূর্তে দাদু নাতির মধ্যে কোনো সমস্যা নেই। নীল সামান্য হাসে। শশাঙ্ক বলে, ভেতরে আয় নীল, ভিতরে গিয়ে কথা বলি। নীল ভিতরে এসে অবাক দৃষ্টিতে দেখতেছিল কেবিনটা। ডেস্কে বসে থাকা লোকটাকেও হাড়ে হাড়ে চিনে নীল। শশাঙ্ক বাবু মৃদু হেসে নাতিকে বলে, এই 2.5 বছর তোর কথা আমার প্রত্যেক মুহূর্তে মনে পড়তো। রোজ তোর সাথে দেখা করব ভেবেও পিছিয়ে আসতাম। আসলে সাহসে কুলাতো না রে দাদু ভাই। ঠান্ডা গলায় নীল বলল, ভনিতা না করে বলেই ফেলুন আপনার আসল উদ্দেশ্যটা। শশাঙ্ক বাবু ধমক দিয়ে উঠলেন, এইভাবে কথা বলবি তুই তোর দাদুর সাথে? এই শিক্ষা দিয়েছে আমাদের পরিবার? শশাঙ্ক ভেবেছিলেন ছোটবেলা থেকে শান্ত নিরীহ মৃদু হাসি নীল এই ধমকটা খেয়েই ভয়ে কুঁকড়ে যাবে। সেই সুযোগে কার্য সিদ্ধ করে নিবে শশাঙ্ক বাবু। কিন্তু কার্যক্ষেত্রে হলো উল্টোটা। নীল বিষাক্ত দৃষ্টি দেখিয়ে বলল, আপনি এই পরিবার ড্রামাটা চালিয়ে যান, আমি উঠলাম। নীলকে উঠে যেতে দেখে শশাঙ্ক বাবু মিনতি করে উঠলেন। শশাঙ্ক বাবু বুঝলেন ধমকে কাজ হবে না, সময় আর পরিস্থিতি ওকে অনেক কঠিন করে তুলেছে। শশাঙ্ক বাবু মাথা নিচু করে বললেন, শোভাবাজারে একটা গলিতে এই ব্যবসা শুরু করেছিলাম। অনেক খেটে বাড়িয়েছিলাম ব্যবসাটা। তবে এই ব্যবসার উন্নতি হয় তোর বাবার অক্লান্ত পরিশ্রমে। নীল বলে, অবশেষে স্বীকার করার জন্য ধন্যবাদ। এবার বলুন আমার থেকে কি চান? শশাঙ্ক বাবু এবার বিশেষ রাগ ডাক না করে সরাসরি বললেন, আমি চাই তুই এই বিজনেসে জয়েন কর আর তোর কাকাকে হেল্প কর। নীল বলে, আমার কাকা মানে আপনার ছোট ছেলে ধীরেন রায় চৌধুরী, যাকে আপনি কোনো যোগ্যতা ছাড়াই এই কোম্পানিতে সিইও বানিয়েছিলেন, যে আপনার স্বাদের বিজনেসটাকে ধ্বংস করে দিচ্ছে। শশাঙ্ক বাবু একটু কঠোরভাবে বললেন, ও তোর গুরুজন। গুরুজনকে সম্মান দেওয়ার শিক্ষাটা আমি ধীরেন রায় চৌধুরী থেকে পাইনি। শশাঙ্ক বাবুকে কথার মাঝখানে থামিয়ে দিয়ে নীল ভীষণ রুক্ষ গলায় কথাটা বলে। শশাঙ্ক বাবুকে নিরুত্তর দেখে নীল বলে ওঠে, তাহলে খবরটা সত্যি তাই তো? আপনার অপদার্থ ছোট ছেলে সত্যি সত্যি কোম্পানিকে ডুবিয়ে দিতে চলেছে। আপনি চেয়েছিলেন আপনার ছোট ছেলে আপনার বড় ছেলের মতো যোগ্যতার প্রমাণ করুক। দেখুন সে প্রমাণ করেছে। শশাঙ্ক খুব হতাশ হয়ে বললেন, এখন এই সব কথা থাক, তুই কোম্পানিতে জয়েন কর। না করিস না দাদু ভাই। নীল অন্তর থেকে এই কোম্পানিকে উদ্ধার করতে চায়, তবে সেটা ধীরেনের উপস্থিতিতে করা সম্ভব নয়। সেই জন্য নীল স্পষ্টভাবে জানিয়ে দেয়, আমি আপনার প্রস্তাবে রাজি আছি, তবে আমার 2টা শর্ত আছে। শশাঙ্ক অবাক হয়ে বলে, শর্ত? নীল ভীষণ স্পষ্ট আর রুক্ষ গলায় বলল, প্রথম শর্ত, আমি সিইও হিসাবে জয়েন করব। দ্বিতীয়টা হলো আমার বিজনেস ডিসিশন নিয়ে আমি কারো কাছে জবাবদিহিতা করব না। শশাঙ্ক বাবু নিজের কানকে বিশ্বাস করতে না পেরে আবার প্রশ্ন করে, তুই কোম্পানিতে জয়েন করতে চাস নাকি প্রতিশোধ নিতে চাস দাদু ভাই? তোর কাকুকে সরিয়ে তুই চেয়ারে বসতে চাস? লোক শুনলে কি বলবে? নীল বলে, কিছুই বলবে না। নীল একটু হেসে বলল, একটু আগেই তো আপনি বললেন কাকার এই বিজনেসে একটাই অবদান, সেটা হলো বিজনেসকে ডোবানো। তাই ভেবে দেখুন আপনি কি করবেন। নীলের বলা দৃঢ় বাস্তব কথাগুলো শশাঙ্ক রায় অস্বীকার করতে না পেরে মাথা নিচু করে বসে থাকলেন।
নীল নিজেও কোনো রকম তাড়া দেখালো না। ইতিমধ্যে শশাঙ্কবাবু কেবিনের নীরবতা ভঙ্গ করে জানালেন, আমি রাজি আছি। খুব শীঘ্রই তোমার কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে যাবে। তুমি সামনের মাসে সিইও হিসাবে এই কোম্পানিতে জয়েন করছো। কেউ তোমার কাজে ইন্টারফেয়ার করবে না। নীল ওর ব্যাগ থেকে একটা ফাইল বের করে শশাঙ্কবাবুর টেবিলে রাখলেন। শশাঙ্কবাবু অবাক হয়ে বলল, এটা কি? নীল মুচকি হেসে বলল, আমার মন বলতো আপনি নিজের স্বার্থে আমাকে ডাকবেন, তাই এই এগ্রিমেন্টটা বানিয়ে রেখেছিলাম। আমাদের মধ্যে যা কথা হলো সব এখানে লেখা আছে, আপনি পড়ে একটা সাইন করে দেন। শশাঙ্কবাবু এতক্ষণে ভালোভাবে বুঝে গিয়েছেন নীলের মনের ভিতরে জমে থাকা ক্ষত শুকাতে সময় লাগবে, তাই বেশি কথা না বাড়িয়ে কাগজটা পড়ে সাইন করে দেন। সাইন করার পর একটা কপি তার কাছে রাখলেন আর ফাইলটা দিয়ে দিলেন। নীল স্বস্তির নিঃশ্বাস ফেলার ভান করে বললেন, যাক বাবা, এবার নিশ্চিন্ত হওয়া গেল। নীল ফাইলটা ব্যাগে ভরে হাসি মুখে বলল, এখন আবার আমরা ফ্যামিলি হয়ে গেলাম। দরকার পড়লে ফোন করব, ফোন ধরবেন আর যা যা করতে বলবো তা করে দেবেন। নীল বাহিরে এসে রাস্তায় দাঁড়িয়েছিল। আজ অনেক দিন বাদে ও অনেক খুশি। 4 বছর আগে কলেজ শেষ করে ও যখন আদ্রিতার বাবার সাথে কাজ শুরু করে, তখন শুধুমাত্র আদ্রিতার বাবাই জানতো এই নীল রায় চৌধুরী আসলে রয় চৌধুরী গ্রুপের সিইও হিরেন রায় চৌধুরীর ছেলে। নীল আদ্রিতার বাবাকে ভীষণভাবে শ্রদ্ধা করত। আদ্রিতাকে প্রথম দেখাতেই নীল ভালোবেসে ফেলেছিল। অথচ সেই আদ্রিতাকে বিয়ে করে নীল গত 2.5 বছরে অপমান আর অবহেলা ছাড়া আর কপালে কিছুই জোটেনি। মেট্রো স্টেশনে এসে ব্যাগ থেকে ফাইলটা বের করে দেখতেছিল নীল। একবার ওর মনে হলো ছুটে গিয়ে আদ্রিতাকে ওর আসল পরিচয়টা জানাক, কিন্তু নিজের শ্বশুরের বলা একটা কথা তার মনে পড়ে যায়। উনি বলতেন, মানুষ হলো হাওয়া মোড়ক। হাওয়া মোড়ক যেমন হাওয়ার দিক ঘুরে যায়, মানুষও তেমনি টাকা দেখলে টাকার দিকে ঘুরে যায়। তাই জীবনে মানুষ চিনতে হলে নিজের আশেপাশে টাকা বইতে দিও না। নীল স্থির করে, এখনই না, এই খবরটা এখন চাপা থাক, আরো চেনা বাকি আছে। একদিন নীলকে আদ্রিতা অনেক অপমান করতেছিল, তখন নীল বলে ওঠে, আমি অপদার্থ নই আদ্রিতা, তুমি আমার আসল পরিচয় জানো না। আমি রায় চৌধুরী পরিবারের ছেলে, কোম্পানি নতুন সিইও। এক নিঃশ্বাসে নীল আদ্রিতাকে মনের সব কথা জানিয়ে দেয়। সত্যিটা জানিয়ে দিল আদ্রিতাকে নীল। এবার তাহলে কি ঘটতে চলেছে? তাহলে বৈবাহিক জীবনে কি ছন্দ ফিরে আসবে নাকি ছন্দপতন ঘটবে? জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। খবরটা জানার পর থেকে নীল ভীষণ খুশি। কিভাবে এই আনন্দটা প্রকাশ করবে সেটা বুঝে উঠতে পারতেছিল না। এই বাড়িতে এই খবর শেয়ার করার মতো নীলের আপন কেউ নেই। চিত্রা বুঝতে পেরেছিল জামাইয়ের আচরণে এমন কিছু পরিবর্তন এসেছে যার কোনো ব্যাখ্যা হয় না। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেলেও জামাইয়ের ঘর থেকে বের হওয়ার কোনো নাম নেই। ওর পিতা বলে, ওই অপদার্থের কথা ছেড়ে দাও তো, খেতে এসো। আজ মেট্রোতে এসি থাকা সত্ত্বেও নীল উত্তেজনায় ঘামতেছিল। মেট্রো স্টেশন থেকে রায়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর হেড অফিস মাত্র 5 মিনিটের পথ। নীল সেটা 3 মিনিটেই পৌঁছালো। নীল ভিতরে পা রাখতেই কানাঘুষা শুরু হয়ে গেল। তারপর শশাঙ্ক রায় চৌধুরীর কেবিনের বাহিরে গিয়ে বসে পড়ল নীল। নীলকে দেখে শুরু হলো ফিসফিস। একজন স্টাফ হেসে বলে, শুনেছি ও এখন বিপিএল কার্ড হোল্ডার। আরেকজন স্টাফ বলে, নির্ঘাত ঠাকুরদার কাছে টাকা চাইতে এসেছে, অথবা চাকরি। নীল চোখ বন্ধ করে সব শুনতেছিল। তবে এমন নয় যে সবাই তাকে দেখে বিরক্ত। এই অফিসে আজও এমন কিছু মানুষ আছে যারা নীলের বাবা হিরেন রায় চৌধুরীকে অন্তর থেকে শ্রদ্ধা করে। নীলকে দেখে সেই সব মানুষগুলো খুশি হয়েছিল। আজকে কে নীলকে নিয়ে কি ভাবতেছিল তা নিয়ে নীলের কোনো মাথা ব্যথা ছিল না। নীল কারো কথায় কান দেয় না, কারণ সে জানতো খুব শীঘ্রই এসব লোক তার পায়ের কাছে এসে পড়বে। পয়সা জিনিসটাই এমন মায়াবী। নীলের মনের ভিতরে পাকিয়ে ওঠা চূড়ান্ত রাগ আর ঘৃণা নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, এক মাগে তো আর শীত যায় না কাকা, আপনার সময় শেষ। অন্যদিকে শশাঙ্ক রায় কেবিনে বসে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিচ্ছিলেন। এই 2.5 বছরের রক্তের সম্পর্কে যে ধুলো জমে আছে তা এত সহজেই মুছে যাবার নয়। তবুও শশাঙ্ক রায় চৌধুরীর এই কাজটা যে কোনো মূল্যেই করতে হবে। শশাঙ্ক রায় অবশেষে সাহস নিয়ে কেবিন থেকে বাইরে এসে দেখে
প্রত্যেক কৌতূহলী চোখ ওর এবং নীলের দিকে তাকিয়ে। শশাঙ্কের আগুনের দৃষ্টি সবাইকে চুপ করিয়ে দিলেও তিনি বুঝলেন এই আলোচনা থামানো একদম অসম্ভব। তাই শশাঙ্ক বাবু সোফায় বসে থাকা নীলকে হাসি মুখে জিজ্ঞেস করলেন, কেমন আছিস দাদু ভাই? বুড়ো দাদুকে এতদিনে মনে পড়লো। শশাঙ্কর উদ্দেশ্য ছিল অফিসে একটা বার্তা দেওয়া। এই মুহূর্তে দাদু নাতির মধ্যে কোনো সমস্যা নেই। নীল সামান্য হাসে। শশাঙ্ক বলে, ভেতরে আয় নীল, ভিতরে গিয়ে কথা বলি। নীল ভিতরে এসে অবাক দৃষ্টিতে দেখতেছিল কেবিনটা। ডেস্কে বসে থাকা লোকটাকেও হাড়ে হাড়ে চিনে নীল। শশাঙ্ক বাবু মৃদু হেসে নাতিকে বলে, এই 2.5 বছর তোর কথা আমার প্রত্যেক মুহূর্তে মনে পড়তো। রোজ তোর সাথে দেখা করবো ভেবেও পিছিয়ে আসতাম। আসলে সাহসে কুলাতো না রে দাদু ভাই। ঠান্ডা গলায় নীল বলল, ভনিতা না করে বলেই ফেলুন আপনার আসল উদ্দেশ্যটা। শশাঙ্ক বাবু ধমক দিয়ে উঠলেন, এইভাবে কথা বলবি তুই তোর দাদুর সাথে? এই শিক্ষা দিয়েছে আমাদের পরিবার? শশাঙ্ক ভেবেছিলেন ছোটবেলা থেকে শান্ত নিরীহ মৃদু হাসি নীল এই ধমকটা খেয়েই ভয়ে কুঁকড়ে যাবে। সেই সুযোগে কার্য সিদ্ধ করে নিবে শশাঙ্ক বাবু, কিন্তু কার্যক্ষেত্রে হলো উল্টোটা। নীল বিষাক্ত দৃষ্টি দেখিয়ে বলল, আপনি এই পরিবার ড্রামাটা চালিয়ে যান, আমি উঠলাম। নীলকে উঠে যেতে দেখে শশাঙ্ক বাবু মিনতি করে উঠলেন। শশাঙ্ক বাবু বুঝলেন ধমকে কাজ হবে না, সময় আর পরিস্থিতি ওকে অনেক কঠিন করে তুলেছে। শশাঙ্ক বাবু মাথা নিচু করে বললেন, শোভাবাজারে একটা গলিতে এই ব্যবসা শুরু করেছিলাম। অনেক খেটে বাড়িয়েছিলাম ব্যবসাটা, তবে এই ব্যবসার উন্নতি হয় তোর বাবার অক্লান্ত পরিশ্রমে। নীল বলে, অবশেষে স্বীকার করার জন্য ধন্যবাদ। এবার বলুন আমার থেকে কি চান? শশাঙ্ক বাবু এবার বিশেষ রাগ ডাক না করে সরাসরি বললেন, আমি চাই তুই এই বিজনেসে জয়েন কর আর তোর কাকাকে হেল্প কর। নীল বলে, আমার কাকা মানে আপনার ছোট ছেলে ধীরেন রায় চৌধুরী, যাকে আপনি কোনো যোগ্যতা ছাড়াই এই কোম্পানিতে সিইও বানিয়েছিলেন, যে আপনার স্বাদের বিজনেসটাকে ধ্বংস করে দিচ্ছে। শশাঙ্ক বাবু একটু কঠোরভাবে বললেন, ও তোর গুরুজন। গুরুজনকে সম্মান দেওয়ার শিক্ষাটা আমি ধীরেন রায় চৌধুরী থেকে পাইনি। শশাঙ্ক বাবুকে কথার মাঝখানে থামিয়ে দিয়ে নীল ভীষণ রুক্ষ গলায় কথাটা বলে। শশাঙ্ক বাবুকে নিরুত্তর দেখে নীল বলে ওঠে, তাহলে খবরটা সত্যি তাই তো? আপনার অপদার্থ ছোট ছেলে সত্যি সত্যি কোম্পানিকে ডুবিয়ে দিতে চলেছে। আপনি চেয়েছিলেন আপনার ছোট ছেলে আপনার বড় ছেলের মতো যোগ্যতার প্রমাণ করুক, দেখুন সে প্রমাণ করেছে। শশাঙ্ক খুব হতাশ হয়ে বললেন, এখন এই সব কথা থাক, তুই কোম্পানিতে জয়েন কর। না করিস না দাদু ভাই। নীল অন্তর থেকে এই কোম্পানিকে উদ্ধার করতে চায়, তবে সেটা ধীরেনের উপস্থিতিতে করা সম্ভব নয়। সেই জন্য নীল স্পষ্টভাবে জানিয়ে দেয়, আমি আপনার প্রস্তাবে রাজি আছি, তবে আমার 2টা শর্ত আছে। শশাঙ্ক অবাক হয়ে বলে, শর্ত? নীল ভীষণ স্পষ্ট আর রুক্ষ গলায় বলল, প্রথম শর্ত, আমি সিইও হিসাবে জয়েন করব। দ্বিতীয়টা হলো আমার বিজনেস ডিসিশন নিয়ে আমি কারো কাছে জবাবদিহিতা করব না। শশাঙ্ক বাবু নিজের কানকে বিশ্বাস করতে না পেরে আবার প্রশ্ন করে, তুই কোম্পানিতে জয়েন করতে চাস নাকি প্রতিশোধ নিতে চাস দাদু ভাই? তোর কাকুকে সরিয়ে তুই চেয়ারে বসতে চাস? লোক শুনলে কি বলবে? নীল বলে, কিছুই বলবে না। নীল একটু হেসে বলল, একটু আগেই তো আপনি বললেন কাকার এই বিজনেসে একটাই অবদান, সেটা হলো বিজনেসকে ডোবানো। তাই ভেবে দেখুন আপনি কি করবেন। নীলের বলা দৃঢ় বাস্তব কথাগুলো শশাঙ্ক রায় অস্বীকার করতে না পেরে মাথা নিচু করে বসে থাকলেন। নীল নিজেও কোনো রকম তাড়া দেখালো না। ইতিমধ্যে শশাঙ্ক বাবু কেবিনের নীরবতা ভঙ্গ করে জানালেন, আমি রাজি আছি, খুব শীঘ্রই তোমার কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে যাবে। তুমি সামনের মাসে সিইও হিসাবে এই কোম্পানিতে জয়েন করছো। কেউ তোমার কাজে ইন্টারফেয়ার করবে না। নীল ওর ব্যাগ থেকে একটা ফাইল বের করে শশাঙ্ক বাবুর টেবিলে রাখলেন। শশাঙ্ক বাবু অবাক হয়ে বলল, এটা কি? নীল মুচকি হেসে বলল, আমার মন বলতো আপনি নিজের স্বার্থে আমাকে ডাকবেন, তাই এই এগ্রিমেন্টটা বানিয়ে রেখেছিলাম। আমাদের মধ্যে যা কথা হলো সব এখানে লেখা আছে, আপনি পড়ে একটা সাইন করে দেন। শশাঙ্ক বাবু এতক্ষণে ভালোভাবে বুঝে গিয়েছেন নীলের মনের ভিতরে জমে থাকা ক্ষত শুকাতে সময় লাগবে, তাই বেশি কথা না বাড়িয়ে কাগজটা পড়ে সাইন করে দেন। সাইন করার পর একটা কপি তার কাছে রাখলেন আর ফাইলটা দিয়ে দিলেন। নীল স্বস্তির নিঃশ্বাস ফেলার ভান করে বললেন, যাক বাবা, এবার নিশ্চিন্ত হওয়া গেল। নীল ফাইলটা ব্যাগে ভরে হাসি মুখে বলল,
এখন আবার আমরা ফ্যামিলি হয়ে গেলাম। দরকার পড়লে ফোন করব, ফোন ধরবেন আর যা যা করতে বলবো তা করে দেবেন। নীল বাহিরে এসে রাস্তায় দাঁড়িয়েছিল। আজ অনেক দিন বাদে ও অনেক খুশি। 4 বছর আগে কলেজ শেষ করে ও যখন আদ্রিতার বাবার সাথে কাজ শুরু করে, তখন শুধুমাত্র আদ্রিতার বাবাই জানতো এই নীল রায় চৌধুরী আসলে রয় চৌধুরী গ্রুপের সিইও হিরেন রায় চৌধুরীর ছেলে। নীল আদ্রিতার বাবাকে ভীষণভাবে শ্রদ্ধা করত। আদ্রিতাকে প্রথম দেখাতেই নীল ভালোবেসে ফেলেছিল। অথচ সেই আদ্রিতাকে বিয়ে করে নীল গত 2.5 বছরে অপমান আর অবহেলা ছাড়া আর কপালে কিছুই জোটেনি। মেট্রো স্টেশনে এসে ব্যাগ থেকে ফাইলটা বের করে দেখতেছিল নীল। একবার ওর মনে হলো ছুটে গিয়ে আদ্রিতাকে ওর আসল পরিচয়টা জানাক, কিন্তু নিজের শ্বশুরের বলা একটা কথা তার মনে পড়ে যায়। উনি বলতেন মানুষ হলো হাওয়া মোড়ক। হাওয়া মোড়ক যেমন হাওয়ার দিক ঘুরে যায়, মানুষও তেমনি টাকা দেখলে টাকার দিকে ঘুরে যায়। তাই জীবনে মানুষ চিনতে হলে নিজের আশেপাশে টাকা বইতে দিও না। নীল স্থির করে এখনই না, এই খবরটা এখন চাপা থাক, আরো চেনা বাকি আছে। একদিন নীলকে আদ্রিতা অনেক অপমান করতেছিল, তখন নীল বলে ওঠে, আমি অপদার্থ নই আদ্রিতা, তুমি আমার আসল পরিচয় জানো না। আমি রায়চৌধুরী পরিবারের ছেলে, কোম্পানি নতুন সিইও। এক নিঃশ্বাসে নীল আদ্রিতাকে মনের সব কথা জানিয়ে দেয়। সত্যিটা জানিয়ে দিল আদ্রিতাকে নীল। এবার তাহলে কি ঘটতে চলেছে? তাহলে বৈবাহিক জীবনে কি ছন্দ ফিরে আসবে নাকি ছন্দপতন ঘটবে? জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। খবরটা জানার পর থেকে নীল ভীষণ খুশি। কিভাবে এই আনন্দটা প্রকাশ করবে সেটা বুঝে উঠতে পারতেছিল না। এই বাড়িতে এই খবর শেয়ার করার মতো নীলের আপন কেউ নেই। চিত্রা বুঝতে পেরেছিল জামাইয়ের আচরণে এমন কিছু পরিবর্তন এসেছে যার কোনো ব্যাখ্যা হয় না। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেলেও জামাইয়ের ঘর থেকে বের হওয়ার কোনো নাম নেই। ওর পিতা বলে, ওই অপদার্থের কথা ছেড়ে দাও তো, খেতে এসো। আজ মেট্রোতে এসি থাকা সত্ত্বেও নীল উত্তেজনায় ঘামতেছিল। মেট্রো স্টেশন থেকে রায়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর হেড অফিস মাত্র 5 মিনিটের পথ। নীল সেটা 3 মিনিটেই পৌঁছালো। নীল ভিতরে পা রাখতেই কানাঘুষা শুরু হয়ে গেল। তারপর শশাঙ্ক রায় চৌধুরীর কেবিনের বাহিরে গিয়ে বসে পড়ল নীল। নীলকে দেখে শুরু হলো ফিসফিস। একজন স্টাফ হেসে বলে, শুনেছি ও এখন বিপিএল কার্ড হোল্ডার। আরেকজন স্টাফ বলে, নির্ঘাত ঠাকুরদার কাছে টাকা চাইতে এসেছে, অথবা চাকরি। নীল চোখ বন্ধ করে সব শুনতেছিল। তবে এমন নয় যে সবাই তাকে দেখে বিরক্ত। এই অফিসে আজও এমন কিছু মানুষ আছে যারা নীলের বাবা হিরেন রায় চৌধুরীকে অন্তর থেকে শ্রদ্ধা করে। নীলকে দেখে সেই সব মানুষগুলো খুশি হয়েছিল। আজকে কে নীলকে নিয়ে কি ভাবতেছিল তা নিয়ে নীলের কোনো মাথা ব্যথা ছিল না। নীল কারো কথায় কান দেয় না, কারণ সে জানতো খুব শীঘ্রই এসব লোক তার পায়ের কাছে এসে পড়বে। পয়সা জিনিসটাই এমন মায়াবী। নীলের মনের ভিতরে পাকিয়ে ওঠা চূড়ান্ত রাগ আর ঘৃণা নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, এক মাগে তো আর শীত যায় না কাকা, আপনার সময় শেষ। অন্যদিকে শশাঙ্ক রায় কেবিনে বসে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিচ্ছিলেন। এই 2.5 বছরের রক্তের সম্পর্কে যে ধুলো জমে আছে তা এত সহজেই মুছে যাবার নয়। তবুও শশাঙ্ক রায় চৌধুরীর এই কাজটা যে কোনো মূল্যেই করতে হবে। শশাঙ্ক রায় অবশেষে সাহস নিয়ে কেবিন থেকে বাইরে এসে দেখে প্রত্যেক কৌতূহলী চোখ ওর এবং নীলের দিকে তাকিয়ে। শশাঙ্কের আগুনের দৃষ্টি সবাইকে চুপ করিয়ে দিলেও তিনি বুঝলেন এই আলোচনা থামানো একদম অসম্ভব। তাই শশাঙ্ক বাবু সোফায় বসে থাকা নীলকে হাসি মুখে জিজ্ঞেস করলেন, কেমন আছিস দাদু ভাই? বুড়ো দাদুকে এতদিনে মনে পড়লো। শশাঙ্কর উদ্দেশ্য ছিল অফিসে একটা বার্তা দেওয়া। এই মুহূর্তে দাদু নাতির মধ্যে কোনো সমস্যা নেই। নীল সামান্য হাসে। শশাঙ্ক বলে, ভেতরে আয় নীল, ভিতরে গিয়ে কথা বলি। নীল ভিতরে এসে অবাক দৃষ্টিতে দেখতেছিল কেবিনটা। ডেস্কে বসে থাকা লোকটাকেও হাড়ে হাড়ে চিনে নীল। শশাঙ্ক বাবু মৃদু হেসে নাতিকে বলে, এই 2.5 বছর তোর কথা আমার প্রত্যেক মুহূর্তে মনে পড়তো। রোজ তোর সাথে দেখা করব ভেবেও পিছিয়ে আসতাম। আসলে সাহসে কুলাতো না রে দাদু ভাই। ঠান্ডা গলায় নীল বলল, ভনিতা না করে বলেই ফেলুন আপনার আসল উদ্দেশ্যটা। শশাঙ্ক বাবু ধমক দিয়ে উঠলেন, এইভাবে কথা বলবি তুই তোর দাদুর সাথে? এই শিক্ষা দিয়েছে আমাদের পরিবার?
শশাঙ্ক ভেবেছিলেন ছোটবেলা থেকে শান্ত নিরীহ মৃদু হাসি নীল এই ধমকটা খেয়েই ভয়ে কুঁকড়ে যাবে, সেই সুযোগে কার্য সিদ্ধ করে নিবে শশাঙ্ক বাবু। কিন্তু কার্যক্ষেত্রে হলো উল্টোটা। নীল বিষাক্ত দৃষ্টি দেখিয়ে বলল, আপনি এই পরিবার ডামাটা চালিয়ে যান, আমি উঠলাম। নীলকে উঠে যেতে দেখে শশাঙ্ক বাবু মিনতি করে উঠলেন। শশাঙ্ক বাবু বুঝলেন ধমকে কাজ হবে না, সময় আর পরিস্থিতি ওকে অনেক কঠিন করে তুলেছে। শশাঙ্ক বাবু মাথা নিচু করে বললেন, শোভাবাজারে একটা গলিতে এই ব্যবসা শুরু করেছিলাম, অনেক খেটে বাড়িয়েছিলাম ব্যবসাটা, তবে এই ব্যবসার উন্নতি হয় তোর বাবার অক্লান্ত পরিশ্রমে। নীল বলে, অবশেষে স্বীকার করার জন্য ধন্যবাদ। এবার বলুন আমার থেকে কি চান? শশাঙ্ক বাবু এবার বিশেষ রাগ ডাক না করে সরাসরি বললেন, আমি চাই তুই এই বিজনেসে জয়েন কর আর তোর কাকাকে হেল্প কর। নীল বলে, আমার কাকা মানে আপনার ছোট ছেলে ধীরেন রায় চৌধুরী, যাকে আপনি কোনো যোগ্যতা ছাড়াই এই কোম্পানিতে সিইও বানিয়েছিলেন, যে আপনার স্বাদের বিজনেসটাকে ধ্বংস করে দিচ্ছে। শশাঙ্ক বাবু একটু কঠোরভাবে বললেন, ও তোর গুরুজন, গুরুজনকে সম্মান দেওয়ার শিক্ষাটা আমি ধীরেন রায় চৌধুরী থেকে পাইনি। শশাঙ্ক বাবুকে কথার মাঝখানে থামিয়ে দিয়ে নীল ভীষণ রুক্ষ গলায় কথাটা বলে। শশাঙ্ক বাবুকে নিরুত্তর দেখে নীল বলে ওঠে, তাহলে খবরটা সত্যি তাই তো? আপনার অপদার্থ ছোট ছেলে সত্যি সত্যি কোম্পানিকে ডুবিয়ে দিতে চলেছে। আপনি চেয়েছিলেন আপনার ছোট ছেলে আপনার বড় ছেলের মতো যোগ্যতার প্রমাণ করুক, দেখুন সে প্রমাণ করেছে। শশাঙ্ক খুব হতাশ হয়ে বললেন, এখন এই সব কথা থাক, তুই কোম্পানিতে জয়েন কর। না করিস না দাদু ভাই। নীল অন্তর থেকে এই কোম্পানিকে উদ্ধার করতে চায়, তবে সেটা ধীরেনের উপস্থিতিতে করা সম্ভব নয়। সেই জন্য নীল স্পষ্টভাবে জানিয়ে দেয়, আমি আপনার প্রস্তাবে রাজি আছি, তবে আমার দুইটা শর্ত আছে। শশাঙ্ক অবাক হয়ে বলে, শর্ত? নীল ভীষণ স্পষ্ট আর রুক্ষ গলায় বলল, প্রথম শর্ত, আমি সিইও হিসাবে জয়েন করব। দ্বিতীয়টা হলো আমার বিজনেস ডিসিশন নিয়ে আমি কারো কাছে জবাবদিহিতা করব না। শশাঙ্ক বাবু নিজের কানকে বিশ্বাস করতে না পেরে আবার প্রশ্ন করে, তুই কোম্পানিতে জয়েন করতে চাস নাকি প্রতিশোধ নিতে চাস দাদু ভাই? তোর কাকুকে সরিয়ে তুই চেয়ারে বসতে চাস? লোক শুনলে কি বলবে? নীল বলে, কিছুই বলবে না। নীল একটু হেসে বলল, একটু আগেই তো আপনি বললেন কাকার এই বিজনেসে একটাই অবদান, সেটা হলো বিজনেসকে ডোবানো। তাই ভেবে দেখুন আপনি কি করবেন। নীলের বলা দৃঢ় বাস্তব কথাগুলো শশাঙ্ক রায় অস্বীকার করতে না পেরে মাথা নিচু করে বসে থাকলেন। নীল নিজেও কোনো রকম তাড়া দেখালো না। ইতিমধ্যে শশাঙ্ক বাবু কেবিনের নীরবতা ভঙ্গ করে জানালেন, আমি রাজি আছি, খুব শীঘ্রই তোমার কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে যাবে। তুমি সামনের মাসে সিইও হিসাবে এই কোম্পানিতে জয়েন করছো, কেউ তোমার কাজে ইন্টারফেয়ার করবে না। নীল ওর ব্যাগ থেকে একটা ফাইল বের করে শশাঙ্ক বাবু টেবিলে রাখলেন। শশাঙ্ক বাবু অবাক হয়ে বলল, এটা কি? নীল মুচকি হেসে বলল, আমার মন বলতো আপনি নিজের স্বার্থে আমাকে ডাকবেন, তাই এই এগ্রিমেন্টটা বানিয়ে রেখেছিলাম। আমাদের মধ্যে যা কথা হলো সব এখানে লেখা আছে, আপনি পড়ে একটা সাইন করে দেন। শশাঙ্ক বাবু এতক্ষণে ভালোভাবে বুঝে গিয়েছেন নীলের মনের ভিতরে জমে থাকা ক্ষত শুকাতে সময় লাগবে, তাই বেশি কথা না বাড়িয়ে কাগজটা পড়ে সাইন করে দেন। সাইন করার পর একটা কপি তার কাছে রাখলেন আর ফাইলটা দিয়ে দিলেন। নীল স্বস্তির নিঃশ্বাস ফেলার ভান করে বললেন, যাক বাবা, এবার নিশ্চিন্ত হওয়া গেল। নীল ফাইলটা ব্যাগে ভরে হাসি মুখে বলল, এখন আবার আমরা ফ্যামিলি হয়ে গেলাম। দরকার পড়লে ফোন করব, ফোন ধরবেন আর যা যা করতে বলবো তা করে দেবেন। নীল বাহিরে এসে রাস্তায় দাঁড়িয়েছিল। আজ অনেক দিন বাদে ও অনেক খুশি। 4 বছর আগে কলেজ শেষ করে ও যখন আদ্রিতার বাবার সাথে কাজ শুরু করে, তখন শুধুমাত্র আদ্রিতার বাবাই জানতো এই নীল রায় চৌধুরী আসলে রয় চৌধুরী গ্রুপের সিইও হীরেন রায় চৌধুরীর ছেলে। নীল আদ্রিতার বাবাকে ভীষণভাবে শ্রদ্ধা করত। আদ্রিতাকে প্রথম দেখাতেই নীল ভালোবেসে ফেলেছিল। অথচ সেই আদ্রিতাকে বিয়ে করে নীল গত 2.5 বছরে অপমান আর অবহেলা ছাড়া আর কপালে কিছুই জোটেনি। মেট্রো স্টেশনে এসে ব্যাগ থেকে ফাইলটা বের করে দেখতেছিল নীল। একবার ওর মনে হলো ছুটে গিয়ে আদ্রিতাকে ওর আসল পরিচয়টা জানাক, কিন্তু নিজের শ্বশুরের বলা একটা কথা তার মনে পড়ে যায়। উনি বলতেন, মানুষ হলো হাওয়া মোড়ক, হাওয়া মোড়ক যেমন হাওয়ার দিক ঘুরে যায়, মানুষও তেমনি টাকা দেখলে টাকার দিকে ঘুরে যায়। তাই জীবনে মানুষ চিনতে হলে নিজের আশেপাশে টাকা বইতে দিও না।
নীল স্থির করে এখনই না, এই খবরটা এখন চাপা থাক, আরো চেনা বাকি আছে। একদিন নীলকে আদ্রিতা অনেক অপমান করতেছিল, তখন নীল বলে ওঠে, আমি অপদার্থ নই আদ্রিতা, তুমি আমার আসল পরিচয় জানো না। আমি রায়চৌধুরী পরিবারের ছেলে, কোম্পানি নতুন সিইও। এক নিঃশ্বাসে নীল আদ্রিতাকে মনের সব কথা জানিয়ে দেয়, সত্যিটা জানিয়ে দিল আদ্রিতাকে নীল। এবার তাহলে কি ঘটতে চলেছে? তাহলে বৈবাহিক জীবনে কি ছন্দ ফিরে আসবে নাকি ছন্দপতন ঘটবে? জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।